গল্প হৃদয় দিয়ে হৃদয় ছুব। লেখনীতে রিয়া আফরোজ। পর্ব ৮। নিজের মধ্যে না থাকলেও কিছু অনুভব করতে পারল খুশি। মানে, তোর তো আদর চাই তাই না? নিঃশব্দে মাথা নাড়াল খুশি। সত্যিই লাগবে? হুম মম। সহ্য করতে পারবি? হুম মম। বাচ্চা মানুষের মতো থাক বলে উঠে নিতে চাইলে খুশি আরও শক্ত করে ধরে অভ্রর কলারে। ওই অভদ্র পুরুষ আদর করবেন না আমায়? তুই নিজের মধ্যে নেই খুশি। আগে নিজের মধ্যে আসা দরকার। ছাড়। না ছাড়ব না। আমি লেবু পানি নিয়ে আসছি তোর জন্য। খাবো না লেবু পানি। আগে আদর। আচ্ছা বল তো বেয়ার তুই কোথা থেকে পেলি? ছাদে। ছাদে কে দিল তোকে? পড়েছিল। আর এটা তো বেয়ার নয়, কোল্ড ড্রিঙ্কস ছিল। আপনি বারবার বেয়ার বলছেন কেন? বুঝতে পারছি সব দোষ ওই শালা ইরফানের। শালা আহাম্মকটা এটা সেফ করে রাখেনি। না রেখেই চলে গিয়েছে। বদমাসটাকে একবার পাই এরপর বোঝাচ্ছি মজা। আমি তোর জন্য লেবু পানি নিয়ে আসছি, ওয়েট। ওই অভদ্র পুরুষ আরেকটু থাকুন না আমার কাছে, প্লিজ বলে আলতো মাথা নাড়ায় খুশি। খুশির কপালে থাকা চুলগুলো সরিয়ে মাথায় আলতো হাত ছোঁয়ায় অভ্র। মেয়েটা এমনে চঞ্চল দুরন্ত হলেও শান্ত থাকলে নজর কাড়ার মতো। অথচ চঞ্চলতার জন্য কত মারি না খেতে হয়। বেচারার হাতেও খেল। খামকা সেদিন মেহগনি গাছের মোটা ঢাল দিয়ে মেয়েটাকে মারল। আজ যেন নিজেরই মায়া লাগছে মেয়েটার প্রতি। তবে মাঝে মধ্যে শাসন না করলে মেয়েরা হাতের বাইরে চলে যায়। দেখা যায় চঞ্চলতা করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলল। সেসব ভাবতে ভাবতে খুশির দিকে এক পলক অভ্র। কেন যেন আজ এক অদ্ভুত মায়া কাজ করছে মেয়েটার উপর, সে কি ভেবে যেন খুশির কপালের কাছে ওষ্ঠনীয় আবার ফিরে এলো। কতক্ষণ এক পলক তীক্ষ্ণ চাহনিতে নজর করল খুশির মুখমণ্ডল। আজ এতটা কাছে থেকে দেখা হলো তার চঞ্চলবতী সরল সোজা বোকা রানীকে। মেয়েটা দিন দিন বড় হলেও পাগলামি আর চঞ্চলতা কমেনি। দিনকে দিন বেড়েই চলেছে। কিন্তু অভ্রও কেমন যেন তার উপর ফুটবল হয়ে পড়ছে। কোথায় এই দুর্বলতার সমাপ্তি অভ্রর সেটা জানা নেই। প্যাট বার্ড খারাপ লাগছে তোর? হুম বলে মাথা নাড়ায় খুশি। লাগবে না, আমি লেবু পানি নিয়ে আসছি। সব ঠিক লাগবে কেমন? বলে মাথায় হাত বুলিয়ে উঠে যায় অভ্র। মিনিট পাঁচেক পর লেবু পানি নিয়ে ফিরে আসে অভ্র। খুশিকে তুলে বসায়। নে খা, এবার ভালো লাগবে। লেবু পানিতে মুখ দিয়েই মুখ চোখ কুচকে যায় খুশির। উমম টককক। টকি তো খেতে হবে। সবটা খা, এবার ভালো লাগবে। না আমি আর খাবো না। তাহলে তো পার্টিতে জয়েন হতে পারবি না। ভালো মেয়ের মতো খেয়ে নে এটা। টক তো। কিছু হবে না, আরেকটু খা বলে খুশির মুখের সামনে নিয়ে আসে লেবু পানিটা অভ্র। হুম এবার একটু রেস্ট কর, ঘন্টা খানিকের পর দেখবি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এদিকে ছাদে পুরো জায়গা জুড়ে খুঁজে নিল ইরফান। কোথাও পেল না বেয়ারের বোতলটা। তার মাথায় বাড়ি পড়ল। এ বাড়ির মহিলারা আবার দেখে নেইনি তো? বা আঙ্কেলরা? আর যদি দাদিন্নির কানে যায় তাহলে তো আমি সেসব ভাবতে ভাবতে চারিদিকে চোখ বোলাতে লাগলো ইরফান। রুমে এসিটা আরও হাই করে দিয়েছে অভ্র। কারণ ঘামতে ধরেছে খুশি শরীর। প্রায় 1 ঘন্টা যেতেই যেন শরীর ঘামতে লাগলো তার। অভ্র বুঝতে পারল খুশির শরীর স্বাভাবিক হচ্ছে। সেটা ভেবে একটু রিল্যাক্স হয় অভ্র। খুশি উঠে যেতে নিলে অভ্র আরেকটু রেস্ট করতে বলে তাকে। অভ্র ভাই এবার আসি। সবাই খুঁজছে আমাকে। শরীর ঠিক হয়েছে তোর? হুম বলে মৃদু হাসল খুশি। যেতে পারবি? হুম। তাহলে যা। দেখে যাস। আপনি যাবেন না? না পড়ে, কাজ আছে এখন। আসুন না অভদ্র পুরুষ। আপনি সবার থেকে আলাদা হয়ে থাকেন কেন? তোর কোন দিক থেকে আমাকে অভদ্র মনে হয়? মনে হয় তো এই যে দিন দিন আপনি এত অভদ্র হয়ে যাচ্ছেন, এমনকি সবার থেকে দূরে দূরে থাকেন। ওহ আচ্ছা, তাই আমাকে তোর অভদ্র মনে হয়? হুম শুধু তাই নয়, আমি শাড়ি পরলে হুমকি দেন, লিপস্টিক পরলে মুছে দেন। এটা কি কোনো ধরনের সভ্যতা অভদ্রতা নয় কি?
আপনি বরাবরই অভদ্র লোক একটা। তাই আপনাকে দেখলে আমার মুখে শুধু অভদ্র নামটাই আসে। ওহহ, আচ্ছা, এই তাহলে তোর অভিযোগ? আমি দূরে দূরে থাকি? কাছে আসলে সামলাতে পারবি? আমার কাছে নয়, সবার কাছে কাছে থাকতে হবে। এখন কি সবার কোলে গিয়েও বসে থাকতে হবে নাকি আমার? না, তা বলিনি। তাহলে তুই কোলে নে আমায়। নে, এক্ষুনি নিবি। ওমাগো, এত বড় পাপাচার, এত বড় বস্তার মতো ভারী লোককে আমি কোলে নিবে কিভাবে? এটা ভারী পাপাচার, একদম অন্যায়। ভণ্ডামি বাদ দিয়ে যা, প্যান্ডেলের দিকে যা। আর আমাকেও শান্তিতে কাজ করতে দে বলে সোফায় বসে ল্যাপটপ কোলে নিয়ে বসে অভ্র। অভ্রকে এভাবে কাজে মনোযোগ দিতে দেখে মুখ ঝাপটি দিল খুশি। কি হলো, দাঁড়িয়ে আছিস যে? যা গিয়ে এনজয় কর। আচমকায় কি ভেবে যেন খুশির মুখ থেকে বেরিয়ে এলো। অভদ্র পুরুষ, আপনার ইঞ্জিনে পেট্রোল ঢালতে হবে কারণ আপনার ইঞ্জিনে সমস্যা আছে। কথাটা বলে নিজের জিভেই নিজে কামড় দিল খুশি। তার আর চোখে একবার তাকালো অভ্রর দিকে। সে শুনেছে কি না কথাটা, অভ্র চোখ তুলে তাকিয়ে বলল, কি হহ? না মানে জেনারেটরের কথা বলছিলাম আর কি। পেট্রোল নেই, কারেন্টেরও ডিস্টার্ব, বলে কোনোরকমে দ্রুত বেরিয়ে গেল খুশি। ঠোঁট কামড়ে দুষ্ট হেসে শুধালো অভ্র, আমার ইঞ্জিনে পেট্রোল ঢালতে হবে তাই না? শুধু হারামতা বাদ হয়ে দাঁড়ালো, নয়তো পেট্রোল ছাড়ায় কিভাবে ইঞ্জিন চলে আজকে সেটাও দেখিয়ে দিতাম তোকে। বারবার ছাড়া পাচ্ছিস বলে ভেবে নিশোনা সবসময় পেয়ে যাবি। এরপর কিন্তু বৈধতা নিয়ে ছুব। শুধু তোর দেহখানি নয়, তোর হৃদয়েও ছুব। আমার হৃদয় দিয়ে তোর হৃদয় ছুব। এই দিকে সবকিছু তৈরি। এতক্ষণ সবাই খুশির খোঁজ করাই শশী তুলি দুজনই চৌধুরী মহলে দিকে গেল। সেখানে কোথাও খুশিকে না পেয়ে ব্যর্থ হয়ে আবার প্যান্ডেলের ভেতর চলে আসে দুইজন। এরই মধ্যে রূপকথাকে স্টেজে তোলা হয়। তিন যা মিলে অগোচরে ইমরাকে নিয়ে বসে। নাজনীন চারিদিকে এক পলক চোখ বুলিয়ে ইমরাকে জিজ্ঞেস করে শারমিনের কথা। ইমরা হেসে উত্তর দেয়, বড় শারমিন ভালো আছে। তবে আসার সময় নাকি মনটা খুব খারাপ ছিল তার। কথাটা শুনে তিনজনই একে অপরের দিকে তাকায়। এরই মধ্যে রাবেয়া হাজির হয় সররব নিয়ে। ইমরা ড্রিঙ্কস জাতীয় কিছু খাবে না। সে একটু লেবু পানি চাইল। তাই রাবেয়া নিয়ে এল। মালা বেচারি স্টেজের কাজে হেল্প করছে ওইদিকে, সেজন্য রাবেয়ায় নিয়ে এল। তার হাতে জাদু আছে বলতে হয়, কারণ শরবতটা সে ভালোই বানাতে পারে। সেজন্য যেই শরবত খাবে রাবেয়ার হাতেই বানাবে। ইমরার সামনে দাঁড়িয়ে বলল রাবেয়া, আপামনি শরবতটা ছটফট খেয়ে নিন আপামনি, দেখবেন ভালো। পাশ থেকে নাজনীন বলল রাবেয়ার উদ্দেশ্যে, তুমি এখন যাও। জি অজ্ঞা, বড় ভাবিমনি। রাবেয়া চলে যেতেই নাজনীন আবার পূর্বের ন্যায় চতুর্দিকে চোখ বুলিয়ে আবার প্রশ্ন করল, আপা খুব মিস করছে তাই না? শরবতের গ্লাসটা সাইটে রেখে বলল ইমরা, হ্যাঁ গো বড় মামিমনি। তবে কিছু করার নেই। নানিমনির রাগ তো জানোই। আমিও আসতামও না আম্মুকে ছাড়া, আসতে ভালো লাগে না। নানিমনি আসতে বলল সেজন্য আসতে হলো। এরই মধ্যে আবার উপস্থিত হলো রেহানা। কি দিদিভাই, এখানে কি করছো? সবাই ওখানে মজা করছে, যাও মজা করো। ঠিক আছে নানিমনি বলে ইমরা উঠে যায়। বড় বৌমা। জি মা। অভ্র দাদুভাই কই? অভ্র তো মহলের ভেতর। আসেনি? না মা, অনেক বলেছি, ও বলল কি নাকি কাজ আছে পরে আসবে। ওহহ, আচ্ছা আমি তাহলে যাচ্ছি, নিয়ে আসি দাদুভাইকে। ইতিমধ্যে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। সাউন্ড বক্সে ভেসে আসছে গান, মেন্ডি লগকে রেখনা ডলি সাজাকে রেখনা লেনে তুঝেও গোরি আয়েঙ্গে টেরা সাজনা। ঠিক সেই সময় ফিরে এল রেহানা। রেহানার সঙ্গে অভ্রকে দেখে সবাই অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। সত্যি কি অভ্র এসেছে? কিছুক্ষণ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে পুরো প্যান্ডেল জুড়ে চারপাশে। তারপর সবাই ধীরে ধীরে নিজের নিজের সিটে গিয়ে বসে পড়ে। শশী আর তুলি সামনের সারিতে, আর খুশি পাশে দাঁড়িয়ে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে মঞ্চের দিকে। সবার কথার মনোযোগের মধ্যে অভ্র গিয়ে দাঁড়ালো খুশির পাশে। কি রে, চুপচাপ দাঁড়িয়ে আছিস যে? এমনি নাচবি না? না।
কেন? আম্মু মারবে। সাথে আপনি তো আছেনই বলে মুখটা ভোঁচা করে ফেলে খুশি। মারব না, যা নাচ। মেজো আম্মুও কিছু বলবে না। সত্যি? হ্যাঁ, যা আনন্দ কর। সাউন্ড বক্সে নিজের মন মতে একটা ডিজে গান অন করে এলো সেহরান। ইরফান আর সেহারান রৌদ্রকে টেনে নিয়ে গেল নাচতে। রৌদ্র চলে আসতে চাইলেও ইরফান দিচ্ছে না। মঞ্চ জুড়ে পদনৃত্য চলছে সবার। স্টেজ বসে দেখছে রূপকথা। খুশি শরীর ঘেমে আছে বলে শশী তাকে শাড়িটা চেঞ্জ করে আসতে বলল। কিছু হবে না, সমস্যা নেই বলে খুশি দাঁড়িয়ে রইল। এরই মধ্যে নাফিসা এলো। চল জানু আমরা এক জায়গায় বসি বলে খুশিকে নিয়ে একটা চেয়ার টেনে বসে। দেখ জানু আমার হাতের রং কি গাঢ় হয়েছে। কই দেখি বলে নাফিসার হাত টেনে দেখল খুশি। ততক্ষণে নাফিসাও বলল তোর হাতও তো গাঢ় হয়েছে। সে কথার পাল্টে উত্তর দিয়ে বলল খুশি, মেহেদি গাঢ় হলে কি হয় রে জানু? নাফিসা মুখ টিপে হেসে বলল যার হাতের মেহেদি যত গাঢ় তার বরের ভালোবাসাও তত গাঢ়। মিথ্যা কবে বন্ধ করবি রে জানু? ভণ্ডামি বাদ দিয়ে ভালো হোক। এমনি তোর জন্য কলেজে বাস খেয়েছি। বাড়িতেও অভ্র ভাইয়ের হাতে খেলাম কেলানি। তোর সঙ্গ যতদিন না ছাড়ব কপালে আমার শনি লেগেই থাকবে। দেখ জানু ভণ্ড হতে পারি, তাই বলে মিথ্যুক নয়। তুই কেমন আমার থেকে আর ভালো কে জানবে? এদের ঝগড়ার মাঝেই এসে ডাকল শশী। তোরা এখানে কি করিস? দেখো না আপু অতিল থেকে তালে নিয়ে গিয়েছে। বলেছি মেহেদির কথা আর ও কথা পেঁচিয়ে আমাকে মিথ্যুক বানিয়ে দিল। শশী দু জনের ঝগড়া থামানোর চেষ্টা করতেই রূপকথা মঞ্চ থেকে তিনজনের নাম ধরে ডাকল। তিনজনই উঠে গিয়ে রূপকথার পাশে বসল। এর মাঝেই কোথা থেকে যেন দৌড়ে এসে তুলি গিয়ে তাদের পাশে জায়গা নিল। নাচের অনুষ্ঠানের মাঝেও যে যার কথা নিয়ে ব্যস্ত। সে মুহূর্তে হঠাৎই মঞ্চের আলো একসাথে জ্বলে উঠতেই পুরো হলো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আর আলো আধারির মায়াময় আবহে হঠাৎ করেই সবাইকে অবাক করে মঞ্চে উঠে এল অভ্র। পাশের দিক থেকে স্পিকারটি হাতে তুলে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, এভরিওয়ান, লেটস এনজয়। এরপরই শুরু হলো তার নাচ। তার তালে তালে বেজে উঠল গান, ডিস্কো ডিভানে আহা আহা, हो डिस्को दीवाने आहा आहा, नैशिली है रात हाथों में हाथ, नाचन सितरन के साथ, सुंदर बदान यह चंचल है, नाचन गायें सा आठ। গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে উঠল অভ্র। প্যাডেলে উপস্থিত সমবেত সকলে অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল অভ্রর পানে। খুশি কয়েকবার পলক ফেলেও বিশ্বাস করতে পারল না, এটা কি সত্যিই অভ্র? নাচ শেষ হতেই অভ্র এগিয়ে গেল রূপকার পাশে। রূপকথা এখনো ভাইয়ের দিকে বিস্ময় তাকিয়ে আছে। অভ্র মুখে শান্ত হাসি নিয়ে সামনের হলুদ বাটি থেকে আঙুলে কিছু হলুদ তুলে বোনের গালে আলতো করে লাগিয়ে দিল। তারপর পাশ থেকে একটা মিষ্টি তুলে বোনকে খাইয়ে দিয়ে মহলের দিকে চলে গেল অভ্র। সবাই এখনো হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। এরই মধ্যে এমদাদুল চৌধুরী বললেন দ্রুত যেন অনুষ্ঠান শেষ করা হয়, কারণ সকাল সকাল উঠে কত কাজ পড়ে আছে। রেহানাও সম্মতি জানায় ছেলের কথায়। তারপর প্রথমে গিয়ে বসলেন রেহানা। রূপকথাকে হলুদ লাগিয়ে মিষ্টি খাওয়াতেই তাকে সালাম করে রূপকথা। নাতনিকে জড়িয়ে কান্না করে দেন তিনি। তারপর তাকে ধরে আস্তে আস্তে করে নামায় এমদাদুল চৌধুরী। এরপর তিনি আর নাজনীন গিয়ে বসেন রূপকার পাশে। মেয়েকে হলুদ লাগিয়ে মিষ্টি খাওয়াতেই মা আর বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে রূপকথা। মেয়ের চোখজোড়ো মুছে দিয়ে জড়িয়ে চুমু খায় এমদাদুল। নাজনীনও মেয়েকে নিজের বুকে জড়িয়ে নেয়। তাদের হলুদ লাগানোর পর্ব শেষ হলে আবার আসেন শাহাদাত আর মরিয়ম বেগম। এরপর আরিফ চৌধুরী আর শিরিন বেগম। একে একে সবার হলুদ লাগানো শেষ হলে সবাই এসে বসে যার যার সিটে। এমদাদুল চৌধুরী সবাইকে মহলের ভেতর প্রবেশ করতে বলেন। তার কথামতো সার্জেন্টরা গেস্টদের রুম দেখিয়ে দেয়। একে একে সবাই যার যার রুমে চলে গেলেও চার চৌধুরী এখনো বসে আছে। তারা রূপকথার রুমে বসে গল্প জুড়েছে। কাল বোন চলে যাবে সেজন্য আজকে সবাই বসে আড্ডায় মত্ত হল। তাদের কফি দিয়ে নাজনীন ঘুমাতে বলে চলে গেলেন।
মরিয়ম বেগমও করা ধমকে দুই মেয়েকে ঘুমাতে বলে চলেন গেলেন নাজনীনের পেছনে পেছনে। সকাল জুড়ে চৌধুরী মহলে উৎসবের কোলাহল। মহলের প্রতিটি কোণে লেগে আছে ব্যস্ততার ছোঁয়া। রান্নাঘর থেকে ভেসে আসছে সুগন্ধি বিরিয়ানি আর কাবাবের ঘ্রাণ। গেস্টদের জন্য আলাদাভাবে রান্না করা হয়েছে রকমারি খাবারের আয়োজন। ঘুম থেকে উঠে জগিং করতে বের হবে অভ্র, সে মুহূর্তে দেখা যায় ইরফানের সাথে। ইরফান তাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে অভ্র তাকে কলার ধরে টেনে আনে। হারামজাদা বদমাশ দাঁড়া, রাতে কই ছিলি আর তোর বিচার আছে? দোস্ত যেতে দে, পরে তোর সাথে কথা বলছি। কোথায় যাচ্ছিস বদমাশ দাঁড়া, পায়ে ধরি তোর যেতে দে দোস্ত আমার। সকাল থেকে কয়েকবার হয়ে গেছে। মানে? ইয়ে মানে? আরে আমি ওয়াশরুমে যাব। কি খেয়েছিস যে পেট খারাপ করে ফেললি? নিশ্চয়ই উল্টা পাল্টা কিছু খেয়েছিস রাতে? না রে দোস্ত, রাতে কিছু খাইনি। সকালে তো কিছু খাইনি। তাহলে পেট খারাপ করবে কেন? ভালো করে মন কর শালা। ওহহ, মনে পড়েছে। সকালে এক মগ কফি খেয়েছিলাম খুশির হাতে। ওয়ার্তট চলবে। দুঃখিত পাঠকগণ, গায়ে হলুদের পর্বটি বড় ছিল। কিছু জায়গা স্কিপ করেছি, আমার সময় কম। তাও একদিন লেট হলো ভেবে গল্প দিয়েছি, মানিয়ে নিবেন। দ্রো খুশির কথায় অ্যাডাল্ট রয়েছে, সেজন্য পাবলিকে শেয়ার করিনি, কারণ কিছু অমানুষ আর হিংসুটে রয়েছে সমালোচনার জন্য। এখন এক দল হিংসায় পিছু পড়েছ, অথচ তাদের সাথে আমার কোনো শত্রুতা বা কথাও হয়নি কখনো। আর আরেকটা কথা, কেউ পর্বটি পাবলিক করবেন না। হ্যান্সটার শিকার হতে হয় লেখিকার। যারা অন্যান্য গ্রুপে নিজেদের পেজে পোস্ট করেন গল্পটা, তারাও হয়তো ফেক আইডি দিয়ে আসবেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, এই পর্বটি কেউ কপি করবেন না। প্রয়োজন হলে লিংক দিয়ে দিবেন, তাও পাবলিক করবেন না। আশা করি নিষেধাজ্ঞা অমান্য করবেন না। সেটা যেন না পড়ে আমার চোখে। আমি কোনো ব্যবসা মারতে আসিনি, আর 4-5 জনের মতো। তাও অমার্জিত কথা শুনতে হয়েছে। লেখালেখিটা আমার কোনো প্রফেশনাল পেশা নয় যে উচিত গল্পও দিব আবার লোকের কথা শুনতে হবে। শখ থেকে এসেছি, ইচ্ছা হলে লিখব, নয়তো না, ব্যাপারটা তেমন। লেখালেখি চালিয়ে যাচ্ছি কারণ আমার হৃদয় গেঁথে গেছে সাহিত্য আর পাঠকদের ভালোবাসায়। সেজন্য চাইলেও লিফট নেওয়া হচ্ছে না, কারণ আমার সময় ব্যস্ততায় পার হচ্ছে। তার মধ্যে আবার নতুন পাগলের আমদানি হলো কোথা থেকে জানি। এই মাথামোটা, তুই ওর হাতে কফি খেতে গেলি কেন? দুনিয়াতে এত মানুষ থাকতে তুই এর হাতে কফি খেতে গেলি কেন? দাঁত চেপে কথাটা বলল অভ্র। কেন, আজকাল কফি খাওয়াও কি অপরাধ? আরে মাথা মোটা, কথাটা বলার আগেই উফ করে উঠল ইরফান। দোস্ত, আমি মাথা মোটা, পেট মোটা, কোমর মোটা, এইবার যেতে দে দয়া করে, নয়তো এখানেই হয়ে যাবে। একটু দয়া কর তোর এই পেট মোটা মাথা মোটা অবুঝ শিশুর মতো বন্ধুটার উপর। দয়া করে পরলোকে যেতে দে। ওয়াটট না মানে শান্তির লোকে যেতে দে, নয়তো এখানেই একটা দুর্ঘটনা ঘটে যাবে একটা। দয়া করে বাঁচা আমায় এই দুর্ঘটনার হাত থেকে। এই কি বলছিস তুই এইসব? যেতে না দিলে দুর্ঘটনা ঘটেই যাবে, কিছু করার থাকবে না তখন। ওকে তাড়াতাড়ি যা, গো ফাস্ট। অভ্রর বলতে দেরি হলেও ইরফানের যেতে দেরি হল না। ইরফান চলে যাওয়ার পর অভ্রর আগে কটমট করে বলল, শালা আহাম্মক আর মানুষ পেল না। প্রাণ হারানোর শখ হয়েছে? শালা রাম ছাগল একটা ছাগল গেল আরেকটা ছাগলের কাছে কফি খেতে। প্রাণটা যে এখনো বেঁচে আছে ইয়া গড। বেলা তখন 11:20। চৌধুরী মহলের সবাই যার যার নিজ কর্মক্ষেত্রে ব্যস্ত। আজকে কোন ড্রেসটা পরবে সেটা নিয়ে ভারী বিষণ্ণতায় ডুবল খুশি। তার ড্রেস নিজে কখনো পছন্দ করে না, অন্য কেউ করে দিতে হয়। মরিয়ম বেগম নয়তো শশী তো সেই সকালেই রূপকথার সাথে পার্লারে গেল, সাথে তুলিও গেল। খুশি এখন ভারী চিন্তার মুখে। তাও মুখ চোখ কুচকে বিরক্ত ভঙ্গিতে রুম থেকে বের হলো সে। মুখে এমন অখুশি ভাব দেখেই যেন মনে হচ্ছে
আজ মনের আকাশে বেশ মেঘ জমে আছে তার। সে মুহূর্তে আমকা উপরের বেলকনি থেকে তুলিকে দেখতে পেয়ে বেচারি ব্যস্ত পায়ে নিচে নেমে এলো। কি রে, এখানে গা হেলিয়ে বসে আছিস কেন? আর আপুরা কোথায়? আপুরা তো রুমে, পার্লার থেকে লোকজন এসেছে সেজন্য আপুকে সাজানো হচ্ছে। ভণ্ডামি করিস? আরে আজব, আমি এখন আবার কি করলাম যে ভণ্ডামি হয়ে গেল? দেখো আপু, কথাটা বলার আগেই খুশি রাগান্বিত কণ্ঠ বলল, সত্যিটা বল, নয়তো কানের নিচে লাগাবো একটা। আরে বাবা, সত্যি বলছি। বিশ্বাস না হয় তো উপরে গিয়ে দেখে আসো রূপকথা আপুর রুমে। দাদিমনির কথায় শশী আপু পার্লারের লোকদের বাড়িতে ডেকে নিয়েছে। খুশি আর পাল্টে কিছু না বলে সিঁড়ি ভেঙে চলে গেল রূপকথার রুমের দিকে। তার কিছুক্ষণ পর কি জন্য যেন রেহানা নিচে এলো। ঠিক তখনই মেরুনমা শাড়ি পরা একটা মহিলাকে দেখা গেল অব্রোর সাথে হেসে হেসে কথা বলে দ্বিধাবশত চৌধুরী মহলে পা রাখতে। চোখে পড়তেই রেহানার দৃষ্টি বিদ্যুৎখণ্ডের মতো ঝলসে উঠল। এক মুহূর্তেই তার মুখমণ্ডলে রূপ নিল তীব্র অগ্নির ন্যায়। চৌধুরী মহলের চৌকাঠে পা রাখার আগেই রেহানার বজ্রকণ্ঠে গোটা মহল কেঁপে উঠল, নির্বতায় জমে থাকা বাতাসটুকুও যেন থমকে দাঁড়াল সেই গর্জনে। দাঁড়াও! কথাটা কানে পৌঁছাতেই অব্রোর সঙ্গে শারমিনের পাও থমকে দাঁড়াল। মুহূর্তেই যেন নিস্তব্ধ হয়ে দাঁড়াল পরিবেশটা। রেহানার দিকে তাকাতে গিয়েও হৃদস্পন্দন কম্পিত হল শারমিনের। চোখে এক রাশ অশ্রুকণা ঝলমলে করছে তার। যেন বহু বছরের তৃষ্ণা হঠাৎ নিতল। সবাইকে এই দেখাতে রেহানাকে অগ্নি রূপে দেখে অচেনা আশঙ্কায় তার সমগ্র দেহ কেঁপে উঠল। তবুও ছলছল নয়নে তাকিয়ে রইল মায়ের দিকে নীরব, নিরুপায়, কাপা শ্বাসে। রেহানা তখন সিঁড়ি বেয়ে নেমে আসছে হনহন করে। প্রতিটি পদক্ষেপে তার বজ্রপাতের শব্দ। নিচে এসে সরাসরি অব্রোর মুখোমুখি দাঁড়াল সে। চোখে আগুন আর ঝড়কণ্ঠে নিয়ে শুধালো রেহানা, দাদুভাই, তুমি কার পারমিশন নিয়ে এই কাজ করেছ? দাদিমনি, আমার কিছু বলার আছে। শুনতে চাই না আমি আর কোনো কথা। তুমি কি জন্য একটা কলঙ্কিনীকে চৌধুরী মহলে পা রাখালে? রেহানার গর্জনে সবাই উপস্থিত হল চৌধুরী মহলের ড্রয়িং রুমে। শাওন আর ইমরাও উপর থেকে দৌড়ে নিচে নেমে আসে। মাকে চৌধুরী মহলে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়েও অধিক হতবাক হল রেহানার বজ্র গর্জনে। মায়ের পেছনে দাঁড়িয়ে আছে শারমিনের 3 ভাই। বোনের প্রতি রাগ অভিমান থাকলেও আজ যেন এত বছর পর চৌধুরী মহলে বোনকে আবিষ্কার করে 3 ভাই যতটা না অবাক হল তার চেয়েও অধিকতর কিছু কাজ করছে। আর তা হল ভয়ঙ্কর মায়া। কিন্তু মায়ের জন্য এক পাও এগিয়ে আসতে পারল না তারা। মা কি বলছেন সব নয়নজুড়ো সাক্ষীতে দেখে যাচ্ছেন। তাদের পেছনে দাঁড়িয়ে আছেন তাদের সহধর্মিনীরা। আর ছেলে মেয়েরা আপন নয়ন তাকিয়ে আছে নতুন অতিথির পানে, তাদের ফুপিমায়ের পানে। সবাই ছবি দেখেছে, বাস্তবে কখনো দেখেনি। চৌধুরী মহলে যদিও শারমিনের কোনো স্মৃতি রাখেননি রেহানা, তবুও একবার শাওনের ফোনে শারমিনের ছবি দেখেছিল তারা। কি হলো দাদু ভাই, তুমি আমাকে না জানিয়ে এই কাজ কিভাবে করতে পারলে? দেখো দাদিমনি, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন তো চাইলেও আর কিছু করা যাবে না। তাছাড়া ওনার ছেলেমেয়েও বিয়ে উপযোগী। সে সব শুনতে চাইনি আমি দাদু ভাই। তাহলে কোন সব শুনতে চাও? তাকে মানবে না, আবার তার ছেলে মেয়েকে দিনের পর দিন চৌধুরী মহলে এনে আপ্যায়ন করবে। আচ্ছা, তোমার প্রবলেমটা কোথায় একজ্যাক্টলি বলবে আমায় দাদিমনি? অব্র। পেছনে থেকে এমদাদুল চৌধুরী কণ্ঠ ভেসে এল, ভুলে যেও না উনি তোমার দাদিমনি। ওনার সামনে আমাদের শিরা উপশিরা কম্পন ধরে। আর তুমি যা তা বলে যাচ্ছ। আব্বু, আপনারা হয়তো আপনাদের অন্ধ মা ভক্ত হয়ে ভেদবিচার হারিয়ে ফেলতে পারেন, কিন্তু মাহতাব অব্র চৌধুরী নয়। সে ন্যায় অন্যায় সর্বদা বিচার করে এসেছে আর ফিউচারেও করবে। তা এটা কি তোমার কোন ধরনের ভেদবিচার দাদুভাই? আমি যা করেছি একদম ঠিক করেছি দাদিমনি। ওহহ, আচ্ছা তাই? তাহলে তোমার ন্যায়বিচারের নিষ্পাপ শিশুসুলভ মানবকে জিজ্ঞেস করো তো, আজ থেকে 30 বছর আগে আমাদের মুখে চুনকালি মাখিয়ে চলে গিয়েছিল কেন? দেখো দাদিমনি, ভালোবাসা এমন একটা জিনিস, সেটা সবার লাইফেই থাকে।
এটা নিয়ে এত প্যাচাল না করলেও পারতে। যতই হোক আজ এই শুভ দিনে অন্তত একটু রেহাই দাও তোমরা। উনি না হয় একটা ভুল করে ফেলেছেন, তাই বলে কি বছরের ওর বছর দিনের পর দিন একটা মানুষকে পোড়াতে তোমাদের ভালো লাগে? ওনার কি ইচ্ছা করে না সবার সাথে থাকার? এতই যদি থাকার ইচ্ছে হয় তো চুনকালি মাখিয়ে চলে গিয়েছিল কেন জিজ্ঞেস করো তোমার ওই দর্দে উপড়ে পড়া ফুপিমণিকে, যে আজ থেকে ৩০ বছর আগে আমাদের নাম ডুবিয়ে চলে গিয়েছিল। আচ্ছা এইসব কথা না হয় আজ থাক, বিয়েটা মিটে যাক, এরপর আমরা বসে এটা মিটমাট করছি। কখনোই না দাদু ভাই, ও এ বাড়িতে থাকলে আমি বেরিয়ে যাব এ বাড়ি থেকে। ২ কদম পিছিয়ে গেল শারমিন। না আপনারা কেউ কোথাও যাবেন না, প্রয়োজনে আমি চলে যাব। ইমরা শোন বাবা, আয় আমার বাচ্চারা, বাড়ি চল। এখানে কারো অশান্তি করতে আসিনি, তাই চলে যাচ্ছি আমরা। ইমরা এক পলক অসহায় দৃষ্টিতে তাকালো রেহানার পানে। এই কঠিন ভারী ধাতুর তৈরি মানব এতটা কঠিন কেন? একটিবারও কি নিজ সন্তানের জন্য মায়া হয় না? বলে চোখ থেকে গড়িয়ে পড়ল ২ ফোঁটা অশ্রু। পেছনে তাকিয়ে দেখল তার মামারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর তার মামিরা অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। আর মামাতো ভাই বোনরা কান্না করে দেওয়ার ভঙ্গিতে। রূপকথা উপরে আছে সে মহলের শেষ প্রান্তে, তাই এতক্ষণ ছিল না। অবশেষে নিচে এত চেঁচামেচিতে রৌদ্র আর রূপকথাও দৌড়ে নিচে এলো। শারমিনকে দেখে রৌদ্র আর রূপকথা দৌড়ে এসে জড়িয়ে ধরল। সঙ্গে শশী, তুলি আর খুশিও এলো। সবাই একসঙ্গে শারমিনকে জড়িয়ে কান্না করে দিল। রেহানা অন্য দিকে মুখ ফিরে তাকিয়ে আছে। তার ছেলের বউরা অপেক্ষা করছে কখন সে আদেশ করবে আর শারমিনকে তারা বরণ করে নিবে। তবে তারা সে বিষয়ে আদৌ অজ্ঞাত, তাদের কঠিন ধাতুর তৈরি কঠিন মানব শাশুড়ির মন বলবে কিনা। সবার কপালে একে একে চুমু খেয়ে শারমিন নরম কণ্ঠে শুধালো, চিন্তা করিস না তোরা, একদিন তোদের ফুপিন্নিকে সবাই ভালোবাসবে। সবার ভুল ধারণা ভেঙে যাবে। সেদিন তারা বুঝবে কি হারিয়েছিল। কথাটা অভিমানী কণ্ঠে বলে শাওন আর ইমরাকে নিয়ে চলে যাওয়ার উপক্রম হলে রেহানাও ড্রয়িং রুম থেকে সিঁড়ি ভেঙে উপরে উঠে যাওয়ার উদ্যত হল। সে মুহূর্তে আচমকা পেছনে থেকে বাতাসের সহিত ভরি কণ্ঠে ভেসে আসে, আমি এই মুহূর্তে থাইল্যান্ড ব্যাক করছি আম্মু, রাতে ফ্লাইট ধরব। কথাটা শুনে অর্ধেক সিঁড়িতে পাথমকে দাঁড়ায় রেহানার সঙ্গে সঙ্গে সে পিছনে ফিরে তাকাল। সে মুহূর্তে শারমিনেরও পাথমকে যায়। অব্র হনহনিয়ে তার রুমের দিকে চলে যেতে উদ্যত হলে সে মুহূর্তে রেহার কণ্ঠ ভেসে আসে, দাঁড়াও দাদুভাই বলে নিচে নেমে আসে রেহানা। কোথায় যাচ্ছ দাদুভাই তুমি? আবার থাইল্যান্ড ব্যাক করছি। কেন? মাই উইশ। ইচ্ছা হলেই যেতে পারো না তুমি? ওহহ আচ্ছা, তোমাদের ইচ্ছায় সব হবে। একটা নির্দোষ মানুষকে দিনের পর দিন কষ্ট দিবে আর আমার ইচ্ছা বুঝি কিছুই না? তা নয় দা, দেখো অনেক হয়েছে তোমাদের ড্রামা, আমি টাইরড গেলাম। দাদুভাই, দাদুভাই দাঁড়াও বলে অভ্রর পিছন হাঁটা ধরল রেহানা। আমায় বাধা দিবে না দাদিমনি, সরো সামনের থেকে। দাদুভাই এত বড় শাস্তি দিও না আমাদের, তোমাকে ছাড়া এতটা বছর থেকেছি আর পারবো না, বোঝার চেষ্টা করো একটু। এতই যখন ভালোবাসো তাহলে আমার ইচ্ছের কোনো মূল্য নেই কেন তোমাদের কাছে জানতে পারি আমি? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকলো, তাও যেও না দাদুভাই। কিছু না বলে নিঃশব্দে দাঁড়ালো অভ্র। পিছন ফিরে নাজনীনের উদ্দেশ্যে শুধালো রেহানা, বড় বৌমা তোমাদের যা খুশি করো। জি মা বলে মিষ্টি হাসল নাজনীন। পাশে থাকা তার দুই যাও। তার কথাটা শেষ করেই সিঁড়ি ভেঙে রুমে গিয়ে দরজা আটকে দেয় রেহানা। অভ্রও চলে যায় তার রুমে। রুমে গিয়ে সেও ভেতর থেকে দরজা আটকে দেয়। তিনজা সহ সকলে শারমিনকে উপরে নিয়ে গেল। রাতে বিয়ে, তবে বরযাত্রীরা দুপুরে আসবে, সেজন্য তাদের রেস্ট করার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, কারণ এত দূরে থেকে এসে সবাই ক্লান্ত থাকবে। দুপুর তখন প্রায় 2টা। চৌধুরী মহলের আঙিনা জুড়ে উৎসবের কোলাহল, ছোটরা সবাই হই হুল্লোড়ে মেতে আছে। বর এসে গিয়েছে, সবাইকে এখন গেটে যেতে হবে। কিন্তু রেহানা আর অভ্র
জনেই এখনো দরজার ভেতর। নাজনীন ডাকতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে এলেন। রূপকথাকে এখনো তৈরি করা হয়নি, কারণ মূল বিয়েটা রাতে হবে। শশী, তুলি, খুশি আর ইমরা একসঙ্গে গেটের দিকে রওনা দিল। গেটের সামনে ইতোমধ্যেই সাজানো হয়েছে নানারকম মিষ্টি আর ঠান্ডা শরবতের আয়োজন। হঠাৎ পরপর 6টি মাইক্রোবাস এসে থামল চৌধুরী মহলের গেটের সামনে। গেটে তখন শুধুই মেয়েদের ভিড়। শাওন বা রৌদ্রকেও এই সময়ে পাওয়া যাচ্ছে না। শশী এদিক ওদিক তাকিয়ে খোঁজার চেষ্টা করল তাদের, কারণ চাপাবাজিতে একজন ছেলেরও দরকার। রৌদ্র চাপাবাজ না হলেও শাওনকে দিয়ে হেব্বি চলে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকেও পাওয়া যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে গাড়ির দরজা খুলে নামল নিশান। তার পেছনে পেছনে নেমে এল তার ভাই, বোন আর কয়েকজন বন্ধু। নিশান এগিয়ে আসতেই শশী হাসিমুখে সালাম জানিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। সরি দুলা ভাই, কেমন আছেন? হ্যান্ডশেক করতে যেতেই নিশান মুচকি হেসে বলল, প্রথমে যেটা বলেছ সেটাই বললেও চলে। সে মুহূর্তে চারপাশে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। উহু ভাইয়া পড়ে, এখন দুলা ভাই। শশী ঠোঁট বেঁকিয়ে বলল, আগে টাকা, তারপর অন্য হিসাব। তার কথায় গেটের সামনে হালকা হাসির ঝড় উঠল। খুশি, একটা চেয়ার দে তো। খুশি কোনো কথা না বলে দ্রুত এগিয়ে এসে একটা চেয়ার সামনে রাখল। নিশান বসে পড়তেই চোখ ঘুরিয়ে মুচকি হেসে বলল, কি শালিকা, আজ এত চুপচাপ কেন? আমার খুশি শালিকা তো চুপচাপের মেয়ে নয়, ব্যাপার কি? খুশি একটু মুচকি হেসে আবার শশীর দিকে তাকাল। কি করে বোঝাবে তার বোন তাকে আজ মুখে তালা দিয়ে চাবি হাঙরের পেটে ছুঁড়ে মেরেছে। সে মুহূর্তে আবার কথা কেড়ে শশী বলল, আরে আরে দুলাভাই, ওর কথা বাদ দেন, এখন টাকা বের করে মিষ্টিমুখ করে ভেতরে আসুন। আরে আরে বিআইন সাহেবা যে মুখে আঠা ময়দা মেখে চলে এসেছে টাকা মারতে। কথাটা কানে পৌঁছাতেই সমবেত উপস্থিত সকলে পেছনে তাকালো নিশানের। আপনি? আমি সাকিব, নিশানের বন্ধু। ও হহ, আচ্ছা। তা আপনার সমস্যা কেথায়? আমরা আঠা ময়দা মেখে এসেছি নাকি? না না বিআইন সাহেবা, এটা কোনো সমস্যা নয়। সমস্যা হলো আপনাদের ছ্যাঁচড়ামিতে। মানে? এই যে হাতে পায়ে ধুয়ে লেগে পড়লেন টাকার জন্য, এটা কি এক ধরনের ছ্যাঁচড়ামি নয়? দেখুন, গাধার মতো কথাবার্তা বলবেন না। এটা বিয়ে বাড়ি আর এখানে গেট ধরা হয়েছে, তাই টাকা নিব স্বাভাবিক। তাহলে এখানে ছ্যাঁচড়ামির কি হলো? ঠিক আছে দাঁড়ান, আপনাদের দাবি পূরণ করছি বলে মানিব্যাগ থেকে একটা 5 টাকা নোট ধরিয়ে দিল শশীর থালায়। এটা কি হলো? আপনি কি আমায় ভিখিরি ভাবলেন নাকি বিআই সাহেব? এহহ মাছি, আপনি কি ভিখিরি হতে পারেন? আপনি তো হলেন ভিখিরি আল্ট্রা প্রো ম্যাক্স। সঙ্গে সঙ্গে সকলেই হেসে উঠল। দেখুন, শশী কিছু বলার আগেই নিশান বলে উঠল, আহহ সাকিব, যত চায় দিয়ে দে না। এত প্যাঁচাচ্ছিস কেন এত? বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর শালিকাদের পামে পড়ে গলে পুরো আইসক্রিম হয়ে গেলি। তবে এই সাকিবকে গলানো এতটাও সহজ নয়। এই বিআইন সাহেবারা সাফ সাফ কথা, 5,000 দিব, নিবেন নয়তো কি যেন বললেন গাধা? তো এবার জঙ্গল থেকে জঙ্গলি হাতি নিয়ে এসে আপনাদের উপর অ্যাটাক চালিয়ে ভেতরে ঢুকে যাব। তখন কিন্তু আমও যাবে, ছালাও যাবে। এখন কি করবেন ভেবে দেখুন। কখন থেকে দেখতেছি বিআই, আপনি কিন্তু আমাদের রীতিমতো অপমান করছেন। তুলির কথায় খুশিও মুখ খুলল। আপনি জঙ্গলি হাতি দিয়ে অ্যাটাক করালে আমরাও জঙ্গলি গরু দিয়ে আপনাদের উপর অ্যাটাক করাবো। ওমা, তাই নাকি সুন্দরী বিআইন সাহেবা? দেখ দেখ দোস্ত, সুন্দরী বিআইন সাহেবারা কি বলে। সাকিবের কথা শুনে তার বাকি বন্ধুরাও হেসে ওঠে। সে মুহূর্তে শশী বলে উঠে, সবই তো হলো বিআই সাহেব, এবার বাদরামি বাদ দিয়ে নগদ নগদ 50,000 টাকা বের করে ফেলুন তো। বুঝলেন কি, আমাদের আবার এত সময় নেই গাধা গরুর এন্ট্রি দেখার। তার মানে আপনি আমাদের গাধা বলতে চাইছেন? যদি ভেবে নেন তো তাই। ওহহ, আচ্ছা তাই? জিও হহ। তাতে যদি মাইন্ডও করেন তো তাহলেও তাই। ওহহ, আচ্ছা সমস্যা নাই বিআইন সাহেবা, সমস্যা নাই, আমরাও মাইন্ড করি নাই।
কারণ আমরা আমাদের লেভেলের ছাড়া যার তার কথাই মাইন্ড করি না। কি বলিস সবাই? ঠিক কোক। তো বিআইন সাহেবা ভেতরে যেতে দিন, আমরা কিন্তু সেই শহর থেকে এসেছি। তাহলে আমরা কি ধান ক্ষেতের চিপা থেকে উঠে এসে গেট ধরেছি? না না বিআইন সাহেবা, আমরা তা বলিনি। আপনারা তো জঙ্গল থেকে উঠে এসেছেন, আর উড়ে এসে জুড়ে বসে টাকা আবদার করছেন। তা কি মামা বাড়ির আবদার? দেখুন, শশী কিছু বলার আগেই ফের সাকিব শুধালো। আমরা কিন্তু রোদে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি বিআইন সাহেবা। যদিও আপনার প্রেমের সাগরে ডুবে ছারখার হতাম তাহলে সেটা না হয় মানা যেত, কিন্তু এই ঠাডাপোড়া রোদে পুড়ে ছারখার হওয়া এইটা কিন্তু ভারী অন্যায় বিআইন সাহেবা। আইন তো অপরাধ। আর একটা কথা বললে আপনার মাথায় একটা চুলো থাকবে না, ন্যাড়া করে দিব বলে দিলাম। ওমা বিআইন দেখি হুমকিও দেয়। ঠিক আছে, নগদ নগদ কষিয়ে একটা চুমু বসিয়ে দেন তো, এরপর গুনে গুনে 50,000 টাকা সামনে ফেলে ভেতরে চলে যাব। আপনি কি এখানে জোয়া খেলা পেয়েছেন? আহহ সাকিব, 50,000 বের কর। সবাই আবার রেস্ট করবে তো। প্যাচাল করিস না। এই বেডা তুই চুপ থাক। সুন্দর সুন্দর শালি দেখে আর হুঁশ নাই তাই না? চোখ ঠিক কর বেডা। তোর না আজ বিয়ে? দেখুন বিআই সাহেব, আপনি কিন্তু আমাদের সাথে আমাদের দুলাভাইকেও রীতিমতো অপমান করছেন। ওমা তাই? গায়ে লাগলো বুঝি বিআইন সাহেবা? আমাদেরও তো একটু গায়ে লাগাতে পারেন নাকি? আপানকে গায়ে লাগাতে যাব কেন আজব? সে মুহূর্তে নিশানের বাবা এসে উপস্থিত হল। সবাই কি করছো? এখানের সব ঝামেলা শেষ তো? গেটের টাকা মিটিয়ে দিয়েছ? শশী কিছু বলার আগেই ফোন কেটে বলল সাকিব। জি জি আঙ্কেল, এই তো সব টাকা মিটিয়ে দিয়েছি, বলে একটা বান্ডেল বের করে শশীর হাতে ধরিয়ে দিল। সঙ্গে সঙ্গে টাকাটা হাতে নিয়ে নিশানকে মালা পরিয়ে মিষ্টি মুখ করে ভেতরে নিয়ে এল সবাই। বরযাত্রীকে রেস্টের জন্য উপরে থাকার জায়গা করে দেওয়া হয়েছে। চৌধুরী মহল অনেকটা বড়, 1000 খানিক মানুষ হলেও এর কিছু হবে না। সব রুম তালাবদ্ধই থাকে। এই দিকের রুমে এসে টাকা গুনে দেখে 20,000 টাকা। 30,000 টাকা খরচ দিয়েছে সাকিব এদের। চারজনেই রেগে যায়। শালা বিআইয়ের বাচ্চা বিআই। গুনে গুনে 30,000 টাকা খরচ দিল, এরে তো এমন অবস্থা করব। শান্তিলোকে যেতে যেতে পরলোকে চলে যাওয়ার ব্যবস্থাটাও করে দিব। নয়তো আমার নামও সাবিহা চৌধুরী শশী নয়। হয়েছে হয়েছে, তোমার আর বড় বড় ফাপড় মারতে হবে না। আমার মুখ তালা না মারালে আজ গুনে গুনে কেশ 50,000 টাকাই আদায় করে ছাড়তাম। চিন্তা করিস না বুনু, এর একটা বিহিত করেই ছাড়ব আজ। একটু আগেই অভ্র কল দিল রাফিদকে। সে দুদিন আগেই এলো কানাডা থেকে। সে ফাঁকে বোনের বিয়েতে অভ্রও তাকে ইনভাইট করে নিল। এদিকে সেহরান পড়েছে আনিশার পেছনে। আনিশা সম্পর্কে নিশানের খালাতো বোন হয়। এর বড় বোন নুসরাত। মেয়েটা একটু দেমাকি হলেও সব দিকে পারফেক্ট। সুন্দরীও আছে বটে। একটু আগেই ইরফানকে এর পেছনে ঘুরঘুর করতে দেখা গিয়েছিল। রুমে এসে খুশি নাফিসাকে ডাকল। কি রে জানু, গেটে গেলি না কেন? জানু, তুই তো জানিস আমার মাইগ্রেন সমস্যা, হঠাৎ মাথা ব্যথা ধরে। ওহহ আচ্ছা তাহলে রেস্ট কর, আমি নিচে থেকে আসি বলে বেরিয়ে এল খুশি। সে মুহূর্তে শাওনের সাথে দেখা। ওমা পাখি, তুই শাড়ি পরেছিস বুঝি? ভাইয়া লেহেঙ্গা পরেছিলাম কিন্তু সামলাতে পারতেছি না, লং হয়ে গেল। না না সমস্যা নাই, একদম ঠিক করেছিস, বেশ লাগছে তোকে। দেখিস আবার কারো নজর না লেগে যায় তোর উপর। খুশি একটু লজ্জা পেল। আচ্ছা পাখি, আমি আসছি, একটু জরুরি কাজ পড়ল। খুশি মাথা নাড়াতেই শাওন চলে গেল। কিন্তু খুশির মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে, অভ্র কোথায়? সবাইকে দেখলেও অভ্রকে দেখতে পেল না। সেটা ভেবে হাঁটা দিল অভ্রর রুমের দিকে, বাগানের দিকে নুসরাত এল হাওয়া খেতে। চৌধুরী মহলের বাগানটা বেশ লাগছে নুসরাতের কাছে। সে মুহূর্তে ইরফানকে দেখতেই থেমে গেল। আরে আরে, ওই ছেলেটা না? এটা দেখছি এখানেও জ্বালিয়ে মারবে। এখানে তো দেখছি পাগলের চিড়িয়াখানা বলে মুখ ঝাপটি দিয়ে চলে যেতেই বাংলার 5 হয়ে গেল ইরফানের মুখখানা। সে আবার উল্টা দিকে হাঁটা ধরতেই সেহরান, রুদ্র, শাওন,
রাফিদ আর অভ্রকে দেখে এগিয়ে এল। ইরফান গতকালই রাফিদের সাথে দেখা করেছে। অনেক বছর পর 3 বন্ধু এক হল। কি রে মামা, চলে এলি? রাফিদ হেসে বলল, হ্যাঁ, অভ্রকে কাল মিট করতে বললাম, এলো না, তাই চলে এলাম। সে মুহূর্তে ইরফান বলল, সবাই যেহেতু আছিস, একটা আইডিয়া আছে। চল, আমার পছন্দ মতো একটা জায়গা আছে বলে পিক দেখিয়ে বলল, আজ সেখানে গিয়ে সবাই ফটো তুলব। বেশি না 1 ঘন্টা লাগবে, এর মধ্যেই চলে আসব। আমাদের ফটো তোলা হয়ে গেল আর ঠিক সময়ে ফিরেও এলাম। আইডিটা কেমন হয় সেহরান? ভাইয়া, তোমার আইডিয়া মানে বিশ্ববিখ্যাত আইডিয়া। আমরা সবাই রাজি। কি রে অভ্র, আইডিয়াটা কেমন, তুই কিছু বল। আইডিটা মন্দ না। এই প্রথম তোর ওই গোবর ভরা মাথা থেকে একটা ভালো আইডিয়া বের হলো। আচ্ছা, আমি রুম থেকে একটু আসছি বলে চৌধুরী মহলের দিকে হাঁটা দিল অভ্র। সে মুহূর্তে পাশ থেকে রাফিদ এসে জড়িয়ে ধরল ইরফানকে। আয় মামা আই, তোকে কোলে নিয়ে কষিয়ে একটা চুম্মা দেই তোর, মাথা তাহলে খুলে গেল বলে মুখটা এগিয়ে নিলে ইরফান হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, আরে বেডা ধুর, চুমু তোর কাছ থেকে নিমু কেন? বিয়ে বাড়িতে এত বেআইন থাকতে তোর কাছ থেকে চুম্মা নিমু কেন শালা? বেআইনগুলা সুন্দর আছে না, সেখান থেকেই একটা লটারি লাগিয়ে দিব। যা সর বেডা বলে ইরফান পন্ডেলের দিকে হাঁটা ধরল। সে মুহূর্তে শাওন বলে উঠে, কথাটা মন্দ নয়, বিয়ে বাড়ির বেআইনগুলা সুন্দর আছে, তবে নজর দিলে আমার চোখ তুলে নিবে এক শাকচুন্নি। নে ভাই নে, তোদেরই দিন, চুমু খা গিয়ে। সে মুহূর্তে সেহরান বলল, দেখো তো শাওন ভাই, মেয়েটা সুন্দর না? ধুর বেডা, সুন্দর হলেও আমার কি? কোনো মেয়ের দিকে তাকানো আমার জন্য আইনত নিষেধ, তোরাই তাকা বলে নুসরাতের দিকে তাকালো শাওন। ও মাইরি, এই বেআইন তো দেখছি আগুন। কে আগুন? কথাটা শুনে পিছনে তাকাতেই শাওন চমকে গেল। কে কাকে চুমু খাবে বলে শাওনের দিকে তীক্ষ্ণ চাহিতে তাকালো শশী। ও ওই রৌদ্র। হ্যাঁ রৌদ্র, ওই বেআইন সাহেবাকে চুমু খাবে বলেছিল, তাই না রে সেহরান? কথাটা শুনে রৌদ্র বিষম খেল। আমি? হুম। এই ব্যাটা সেহরান, কথা কষনা কেন? কথা ক। শশী শাওনের দিকে সন্দেহের সৃষ্টিতে তাকিয়ে ফের রৌদ্রর দিকে তাকিয়ে শুধাল, রৌদ্র ভাই, কথাটা কি সত্যি? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কোন দুঃখে ওই মাইয়াকে চুমু খেতে যাব? তাহলে শাওন ভাই বলল যে? ও তো একটা ভণ্ড বলে শাওনের দিকে তাকাতেই দেখে শাওন হাওয়া। শাওন ভাই কই গেল? তাই তো বলে সেহরান ও খুঁজতে লাগল। তার সঙ্গে শশীও ক্ষেপে তাকাল। আজ তোমার হচ্ছে, এই চোখ দুটো যদি উঠিয়ে না নিয়েছি তো আমার নামও সাবিহা চৌধুরী। শশী নয় বল রাগে হনহনিয়ে মহলের দিকে হাঁটা ধরল শশী। চলবে।